সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টিকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে আমি মনে করি সেগুলো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আসলে আমাদের প্রেসিডিয়াম মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের কাউন্সিল 28 জুন হবে, এবং সেই মিটিংয়ে দু একজন বলেছিল যদি কোনো কারণে হল রুম না পাই আমরা প্রয়োজনে আমরা কাকরাইল পার্টি অফিসের সামনে করব। তবে কাকরাইল পার্টি অফিসের সামনে করার ব্যাপারে কোনো রেজলিউশন কখনোই পাস হয়নি এবং এটি বাস্তবসম্মতও না। সেভাবে আমরা 28 তারিখে চীন মৈত্রী কনভেনশন হলে আমরা প্রাথমিক বুকিং দিই, যে বুকিংটি পরে ক্যান্সেল করা হয় রাষ্ট্রীয় কারণে। 27 তারিখে পরবর্তীতে আমরা বুকিং দেওয়ার চেষ্টা করি, সেটিও আমরা পাই না। নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে হল রুম দেওয়া হয় না। স্বাভাবিকভাবেই যেহেতু কাউন্সিল একটি বিশাল বিষয়, সেখানে বিশাল ডেলিগেট থাকে, অ্যাম্বাসেডররা থাকে, নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকে, সাংবাদিকরা থাকে। তো স্বাভাবিকভাবে আমরা তখন সকলে আলোচনা করে জিএম কাদের স্যার সেই 28 তারিখের কাউন্সিলটি উনি পিছিয়ে দেন পরবর্তী তারিখ দেওয়ার জন্য। এটার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য কখনোই ছিল না। ঠিক কাউন্সিল পিছিয়ে দেওয়ার পরপরই আমরা দেখতে পারি আমাদের পার্টির তদানীন্তন সিনিয়র নেতৃবৃন্দরা একটি তীব্র রিয়াকশন দেখান এবং তারা জিএম কাদেরকে বহিষ্কারের জন্য পদক্ষেপ নেন। 28 তারিখে বিকল্প কাউন্সিল করার জন্য একটি পদক্ষেপ নেন। জাতীয় পার্টিতে বিকল্প কাউন্সিলের কোনো সুযোগ নেই। আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্ট বলা আছে প্রেসিডিয়ামের মিটিংয়ের আলোচনা হবে, কাউন্সিলের সময় কবে হবে এবং সেটি চেয়ারম্যানের সম্মতিতে সেইটি চূড়ান্ত হবে এবং কাউন্সিলে সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান। এর কোনো বিকল্প সেখানে নাই। যেহেতু বিকল্প সেখানে নাই, বিকল্প কোনো কাউন্সিল করার চেয়ারম্যানকে ছাড়া কোনো সুযোগ কখনোই ছিল না। এই অবস্থায় যখন স্বাভাবিকভাবেই চেয়ারম্যানকে দল থেকে বের করে দেওয়া, চেয়ারম্যানকে বাদ দিয়ে বিকল্প কাউন্সিল করাটা আমাদের তৃণমূলে তীব্র একটি সেন্সেশন ক্রিয়েট করে, তীব্র ক্ষোভের সঞ্চার করে। তখন আমরা বনানী অফিসে আমাদের 28টি ইউনিট জেলা মহানগর এর সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমরা ডাকি। সেখানে প্রায় 65টি ইউনিটের সভাপতি সেক্রেটারি উপস্থিত ছিলেন। সকলের সমস্বরে জিএম কাদেরের প্রতি সমর্থন প্রদান করেন এবং যারা এই ধরনের প্রক্রিয়া নিয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন তারা। এরপরে আমরা প্রেসিডিয়াম মিটিং ডাকি 28 তারিখে। সেখানে 25 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিলেন। 25 জন প্রেসিডিয়ামের মধ্যে সর্বসম্মতিক্রমে সকলের সিদ্ধান্ত নেয় যে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, এই অবৈধ প্রক্রিয়ার সাথে, তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল সদস্য পদ থেকে বের করে দিতে হবে। সেই প্রেসিডিয়ামের রেজলিউশনের ভিত্তিতে আমাদের সংবিধানের 30 ধারা মোতাবেক প্রেসিডিয়ামের সাথে আলোচনা ক্রমে চেয়ারম্যান যে কোনো সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। এটা কিন্তু 20-এর কর এক্সারসাইজ না, এটা 30-এর একের এক্সারসাইজ। সেই 30-এর এক অনুযায়ী এই বহিষ্কারগুলো করা হয় সম্পূর্ণ গঠনতন্ত্র মোতাবেক। যেহেতু তাদের মধ্যে তদানীন্তন মহাসচিবও ছিলেন, মহাসচিব বহিষ্কার হলে স্বাভাবিকভাবেই বা অব্যাহতি পেলে মহাসচিব পদটি শূন্য হয়। শূন্য হওয়ার কারণে সেই শূন্য পদে আমাকে নিয়োগ দেওয়া হয়। এটি সম্পূর্ণ গঠনতন্ত্র মাফিক করা হয়েছে। এখানে কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া নাই, এখানে কোনো গঠনতন্ত্র বিরোধী কোনো পদক্ষেপ নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা, তদানীন্তন সিনিয়র নেতৃবৃন্দরা যে পদক্ষেপগুলো নিচ্ছিলেন বরঞ্চ সেগুলোই গঠনতন্ত্র বিরোধী। যেমন তারা আজকে বলেছে যে আমাদের মিটিংয়ে কোরাম ছিল না, সম্পূর্ণ কোরাম ছিল। 25 থেকে 24 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিল এবং নতুন 5 জন প্রেসিডিয়ামকে নেওয়া হয়েছে। আপনি যদি নতুন 5 জন প্রেসিডিয়ামকে বাদও দেন তারপরও কোরাম ছিল, তারপরও 20 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিলেন। সো সেখানে কোনো কোরামের কোনো অসুবিধা নাই। আরেকটি কথা বলা হচ্ছে যে কাউন্সিল ঘোষিত হওয়ার পর নিয়োগ কাটাছেঁড়া করা যায় কি না। কাটাছেঁড়া করা যাবে না এমন কোনো বিধান গঠনতন্ত্রে নাই। কারণ যখন কাউন্সিল হবে সেই কাউন্সিলটাও তো গঠনতন্ত্র মোতাবেকই হবে। সো গঠনতন্ত্র মোতাবেকই সব কিছু হয়েছে, এখানে কোনো বিকল্প হয়নি। আর আমি যেটা মনে করি যে এই অবস্থায় তৃণমূল সকলে সমস্বরে এই বিষয়টি ডিসিশন দিয়েছে। সো তৃণমূলের ভিত্তিতেই আমরা সমস্ত কাজগুলো করেছি এবং প্রেসিডিয়াম এটাকে র্যাটিফাই করেছে এবং পার্টির চেয়ারম্যান এটাকে এক্সিকিউট করেছে, যেহেতু ক্ষমতাটা চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। এটার মধ্যে গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় ঘটেনি, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। আর যে অভিযোগগুলো করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে খুব অন্যায়ভাবে, যে উনি স্বৈরতান্ত্রিকভাবে চালাচ্ছেন অথবা ওনার বিরুদ্ধে ট্রান্সপারেন্সির অভিযোগ করা হচ্ছে, এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে কিন্তু আমাদের পার্টির ভিতরে আভ্যন্তরীণ গ্রাইভেন্স রেড্রেসিং মেশিনারি আছে
এবং যদি কখনো কোনো চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে প্রেসিডিয়ামের মেজরিটির রেজলিউশন নিয়ে একটি স্পেশাল কাউন্সিল করার কথা আমাদের সংবিধানে আছে, এবং সেই স্পেশাল কাউন্সিলে 3/4 ডেলিগেট যদি চায় চেয়ারম্যানকে রিমুভ করতে পারবে। কিন্তু আমাদের যারা এই অভিযোগগুলো তুলছেন তাদের প্রেসিডিয়াম মেজরিটি না থাকায় তারা ওই দিকে না গিয়ে জনসমক্ষে দলকে, চেয়ারম্যানকে এবং নিজেদেরকেও হেয় প্রতিপন্ন করছেন, যার ফলে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছি সাময়িকভাবে। সো আমি মনে করি যে সমস্ত সমাধান গঠনতন্ত্রেই আছে। গঠনতন্ত্রকে বাদ দিয়ে মিডিয়ার সামনে বা জনগণের সামনে বক্তব্য দিয়ে আসলে এই সমস্যাগুলোর কোনো সমাধান তো হওয়ার কোনো সুযোগ নাই। তো আমি মনে করি যে অবশ্যই এই ধরনের মিথ্যাচারগুলো বন্ধ হওয়া উচিত। এটি পার্টির চেয়ারম্যানের জন্য বিব্রতকর, এবং যারা এই মিথ্যাচারগুলো করছে তারা সকলেই পার্টির চেয়ারম্যানের সাথে দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে, দীর্ঘদিন একসাথে সংসদে বসেছে, একসাথে অসংখ্য মিটিং করেছে, একসাথে পার্টি ভাঙনের সময় একসাথেই ছিলেন। তো আমি মনে করি যে এই ধরনের মিথ্যাচারগুলো বন্ধ হওয়া উচিত। জি, আপনারা প্রশ্ন করতে পারেন। সকালে যারা ব্রিফিং করেছে তারা বলছিলেন যে তারা আবারও কাউন্সিলে যোগ দিবে, আসলে পার্টি যে বহিষ্কার করেছে সেটা তারা আসলে মানছে না, তারা আবারও যোগ দিবে। সেই ক্ষেত্রে যদি আপনারা তাদেরকে অ্যাকসেপ্ট না করেন হতাশাজনক, ব্যাপারটা কীভাবে বলবেন আপনি? এই ব্যাপারটা তো সম্পূর্ণরূপে আমাদের জেলা সভাপতিরা এবং প্রেসিডিয়াম মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে আবার যখন আমরা জেলা সভাপতি সবাইকে ডাকবো, আবার প্রেসিডিয়াম মিটিং হবে, সেখানে এই বিষয়টা আলোচনা হতে পারে। যদি প্রেসিডিয়ামরা বা মেজরিটি প্রেসিডিয়াম বা মেজরিটি তৃণমূলের নেতাকর্মীরা যদি বলে ওনাদেরকে ফিরিয়ে নিতে, তখন আমরা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেই পারি। কিন্তু এখন পর্যন্ত তৃণমূলরা একচ্ছত্রভাবে সকলে সম্মিলিতভাবে অব্যাহতির পক্ষে তীব্র মতবাদ দিয়েছেন সকল। তো এই যে আপনি কাউন্সিল বলছেন, ডেলিগেট বলছেন, জিএম কাদেরকে বাদ দিয়ে অন্য কেউ চেয়ারম্যান হবে, সব জেলা সভাপতি তো জিএম কাদের সাথে আছে, সব জেলা সেক্রেটারি জিএম কাদের সাথে আছে, তাহলে তাদের অধীনে যে ডেলিগেটরা আসবে তারাও জিএম কাদের সাথে থাকবে। তাহলে আপনার কিভাবে জিএম কাদের কাউন্সিল হেরে যাওয়ার ভয়ে কাউন্সিল দিচ্ছে না, এটা তো কোনো ভিত্তি নাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখন সামনে কাউন্সিলের যখন ডেট হবে তার আগে প্রেসিডিয়াম মিটিং হবে, সিরিজ প্রেসিডিয়াম মিটিং হবে, সেখানে কেউ না কেউ রেইজ করতে পারেন অব্যাহতিগুলো প্রত্যাহার করে ওনাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারটা, এবং সেটা যদি প্রেসিডিয়াম সাপোর্ট করে তাহলে হতে পারে। প্রেসিডিয়ামের মতের বাইরে গিয়ে চেয়ারম্যান তাদেরকে আনতে পারেন, সেটা হবে বিষের কয়ের এক্সারসাইজ, যেটা তারা বাতিল চাচ্ছেন। এখন যেটা বাতিল চাচ্ছেন সেটার বেনিফিট চেয়ারম্যান তাদেরকে কিভাবে দেবেন? না, প্রশ্নটা হচ্ছে যে মানে তারা তো অলরেডি দল থেকে অব্যাহতি বলেন আর বহিষ্কার বলেন, যেহেতু প্রাথমিক সদস্য পদ পর্যন্ত তাদের নাই। তো তারা বলছেন যে মানে যে কাউন্সিল হবে, যেহেতু এই মানে বহিষ্কার তারা মানছে বা অব্যাহতি যে প্রদান সেটা অবৈধ, বেআইনি ভাবে হয়েছে, এবং এটা মানে ইয়ানা তারা এখনো জাতীয় পার্টির সদস্য বা জাতীয় পার্টির যে পদে ছিলেন সেই পদেই তারা আছে। সুতরাং আগামীতে যে মানে কাউন্সিল হবে দলের, সেই কাউন্সিলে তারা উপস্থিত হবেন, হ্যাঁ, এবং উপস্থিত হওয়ার মাধ্যমে এই নতুন মানে নেতৃত্ব তৈরি হবে বা যাই হোক না কেন, সেই সুযোগ কি আছে কিনা? গণতন্ত্র মোতাবেক সেই সুযোগ নাই, কারণ আপনার প্রাথমিক সদস্য পদ না থাকলে আপনি ডেলিগেট হবেন কিভাবে? ডেলিগেট না হলে আপনি ওখানে এন্ট্রি পাবেন কিভাবে? ভিজিটর হিসেবে অনেকে আসতে পারে, সাংবাদিক হিসেবে আসতে পারে, পর্যবেক্ষক হিসেবে আসতে পারে, কিন্তু ডেলিগেট হিসেবে আসার সুযোগ হতে গেলে প্রাথমিক সদস্যপদ থাকতে হবে। এর মধ্যে যদি আলোচনা করে ব্যাপারটা সমাধান হয় তখন তারা আসতে পারবেন, কিন্তু সমাধান না হলে এখন পর্যন্ত তৃণমূলের যে মতামত সেটার ভিত্তিতে তো এই সমস্যার সমাধান আমরা দেখছি না। এবং জাতীয় পার্টির চেয়ারম্যানকে বহিষ্কার করা বা তার বিরুদ্ধে কদর্য আলাপের কারণে তৃণমূলে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, অতি শীঘ্র তৃণমূল তাদেরকে ফিরিয়ে আনার কোনো দাবি বা অনুরোধ করবে বলে তো আমার মনে হচ্ছে না। আচ্ছা শ্যাম ভাই, ব্যাপারটা হচ্ছে যে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে জাতীয় পার্টির রাজনীতি নিয়েই একটা শঙ্কার মধ্যে আছে। এমনি অতীতেও অনেকবার জাতীয় থেকে বের করে দেওয়ার একটা প্রক্রিয়া বিকল্প কাউন্সিলের মধ্যে করার কারণে সমস্ত সেন্টিমেন্টটা তাদের বিরুদ্ধে চলে গেছে, সমস্ত। এবং এখানে আমি মনে করি জাতীয় পার্টির কিছুটা ক্ষতি হলো, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কিছু ক্ষতি হলো। তবে রাজনীতি তো খুব নির্মম, রাজনীতি তো উত্তপ্ত করাই এবং জ্বলন্ত উনুন দুটাই। এর মধ্যে দিয়েই দল এগিয়ে যাবে, এর মধ্যে দিয়েই দল জনগণের কাছে যাবে, এর মধ্যে দিয়েই দল আবার পুনর্গঠিত হবে, ফ্রেশ ব্লাড ইনফিউশন হবে। কখনোই কোনো ব্যক্তি বা কারোর জন্য কোনো রাজনৈতিক দল আটকে থাকে না।
এবং সামনে নির্বাচন এবং সেই নির্বাচনে আপনারা তো অংশগ্রহণ করবেন, যেহেতু প্রত্যেকবারে অংশগ্রহণ করেছেন, এবারের অংশগ্রহণটা কেমন হবে সেটা ভিন্ন আলোচনা। তো সেই নির্বাচনে এই যে দলের মানে প্রথম সারির নেতাদের দল ফেলবে কিনা? জাতীয় পার্টি 15ই ফেব্রুয়ারি ইলেকশনে অংশগ্রহণ করেনি, 14 সালের 5ই জানুয়ারি ইলেকশনে মূল ধারাটি অংশগ্রহণ করেনি। এরশাদ প্রত্যাহার করেছিলেন, আমরা করেছিলাম। জিএম কাদের এমপি ছিলেন না কিন্তু 14 সালে 5 বছর, সো জিএম কাদেরও প্রত্যাহার করেছিলেন সে একতরফা ইলেকশনে। সামনের ইলেকশনে জাতীয় পার্টি কী করবে এটি নির্ভর করবে সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে। যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, যদি দেশে নিরাপত্তা না থাকে, যদি এভাবেই মব ভায়োলেন্স থাকে, তাহলে ইলেকশনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এটি সরকারকেই এই সমস্যার উত্তরণ ঘটাতে হবে, এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। সরকারকেই দেখাতে হবে যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নিরাপত্তার সাথে। আমরা তো এখন পর্যন্ত আমাদের কাউন্সিল করার হলরুম পাচ্ছি না, এবং যে হলরুমে আমরা বুকিং দিতে চাচ্ছি নিরাপত্তার কারণে তারা হলরুম দিতে চাচ্ছে না। সেখানে ইলেকশন অংশগ্রহণ তো বিশাল একটি বড় বিষয়, বিশাল বড় একটি যজ্ঞ। সেই যজ্ঞের সক্ষমতা সরকারের নির্বাচন কমিশনের এসেছে কিনা এটা দেখার পরেই আমরা ইলেকশনের সিদ্ধান্ত নিব। তবে জাতীয় পার্টি ইলেকশনমুখী দল, সবসময় জাতীয় পার্টি ইলেকশন করতে আগ্রহী। আচ্ছা, 20-এর ক যে ধারাটা নিয়ে কথা হচ্ছে তারা বলছেন যে দরকার নাই। আপনি নতুন মহাসচিব হয়েছেন, আপনি কি মনে করেন? জি, আসলে বেশিরভাগ মহাসচিব 20-এর একের ক দিয়েই মহাসচিব হয়েছে, তো তখন স্বাভাবিকভাবেই ওনারা এটাকে ওন করে, আর যাওয়ার সময় এটাকে সবাই ডিজোন করে। এই ধরনের একটি ধারা থাকার প্রয়োজন আছে, তবে এটা ব্যবহারটা খুব সীমিত করতে হবে। এবং যে অভিযোগটি করা হচ্ছে যে এটির অনেক ব্যবহার হয়েছে, আসলে বিগত 2 বছরে এটির খুবই কম ব্যবহার হয়েছে, ব্যবহার হয়নি বললেই চলে। তবে এই ধরনের একটি প্রভিশন কেন দরকার? কখনো কখনো পার্টির সিদ্ধান্ত তাৎক্ষণিক নিতে হয়, প্রেসিডেন্ট মিটিং ডাকার সুযোগ থাকে না, এবং অতীত ইতিহাস বলে জাতীয় পার্টিকে এ পর্যন্ত 8 বার ভাঙা হয়েছে, এবং প্রায় প্রতিবারই সরকারি পৃষ্ঠপোষকতায়। তাহলে সেই সময় চেয়ারম্যানকে অনেক সময় তাৎক্ষণিক বহিষ্কার করতে হয়েছে, তাৎক্ষণিক একজনকে বাদ দিয়ে আরেকজনকে জেলা সভাপতির দায়িত্ব দিতে হয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের অনেক প্রার্থী ভয়ে উইড্র করেছে, তখন আরেকজনকে প্রার্থীতে দিতে হয়েছে। এই তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য 20-এর একের ক থাকা প্রয়োজন, তবে বিশেষ প্রয়োজন ছাড়া এটা কখনোই ব্যবহার করা উচিত না, বিশেষ প্রয়োজন সহ। আচ্ছা, সরকারি পৃষ্ঠপোষকতায় যেটা বললেন যে আগে অনেকবার ভাঙা হয়েছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন এবারও কি কোনো পৃষ্ঠপোষকতা আছে যে জাতীয় পার্টির মধ্যে এখন যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে? না, সেটা সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নাই। তবে হ্যাঁ, এই কথা তো সত্য, নাজির রহমান মঞ্জু 2006 সালে বা 5 সালে বিএনপির পৃষ্ঠপোষকতাতেই বা চাপেই দল ভাঙতে বাধ্য হয়েছিলেন। তখন বারডেমে উনি ছিলেন পালিয়ে 3 দিন, তারপরেও দল ভাঙতে বাধ্য হয়েছে। নারায়ণ হোসেন মঞ্জু সে সময় আওয়ামী লীগের সরাসরি পৃষ্ঠপোষে দল ভেঙেছিলেন, এবং সেটা উনি পরে বলেছেন যে আওয়ামী লীগের স্বার্থেই আমি দল ভেঙেছিলাম, ওনার নিজের স্পিচেও উনি বলেছিলেন। এখন আমাদের এই সিনিয়র নেতৃবৃন্দের সাথে সরকারি যোগসাযোগ আছে কি না আমি সেটা বলতে পারবো না। তবে এনারা সবাই 14 সালের এমপি ছিলেন, 2 জন মন্ত্রী ছিলেন। বর্তমানে যেহেতু অ্যান্টি-14 রিজিম চলছে বাংলাদেশে, এই অ্যান্টি-14 রিজিমের আন্ডারে ওনারা সহানুভূতি পাওয়াটা খুব কঠিন। জনসমর্থন বা এখন যারা দেশ চালাচ্ছে যে রাজনৈতিক দলগুলো, তারা তো সবাই 14 বিরোধী দল। 14 ইলেকশনটাকেই তারা সকল সমস্যার রুট মনে করে। তো সেই নির্বাচনে অংশগ্রহণকারী লিড করা লোকজনকে তারা সমর্থন দিবে, সহায়তা করবে, এটি খুবই সুদূর পড়া হতো রাজনৈতিকভাবে। তারা বলছেন যে যেহেতু এই অব্যাহতি দেওয়াটা অবৈধ এবং বেআইনি, সেহেতু আপনার যে নিয়োগ মহাসচিব হিসেবে আপনি অবৈধ এখনো জন্য এ বিষয়ে আপনার এটা বলতেই পারেন। অবশ্যই তারা অনেক রাগান্বিত অবস্থায় আছেন, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। সব জিনিসগুলি তো অন্যরকম হতে পারতো, কিন্তু আসলে অন্যরকম হওয়ার চেষ্টা তো কেউই করেনি। এখন মহাসচিব পদে যখন একজন ব্যক্তির প্রাথমিক সদস্য পদ থাকবে না, তখন স্বাভাবিকভাবে উনি আর মহাসচিব থাকবেন না, এবং সকল পদ থেকে কাউকে অব্যাহতি দিলে ওই মুহূর্ত থেকেই মহাসচিব পদ শূন্য হবে। যদি শূন্য হয়ে থাকে তাহলে সেখানে যিনি আসবেন তিনি বৈধতা পাবেন। আর চুন্নু ভাই তো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমরা অনেক শ্রদ্ধা করি, বীর মুক্তিযোদ্ধা। উনি কিন্তু পার্টি অফিসে আজকে প্রায় 20 দিন ধরে আসেন না।
তাহলে উনি নিজেও তো এটাকে শূন্য করে দিয়েছেন। আমরা যে সবাই বলছি চেয়ারম্যান স্যার ওনাদেরকে অব্যাহতি দিচ্ছেন, আসলে ব্যাপারটা তা না। ওনারাই তো চেয়ারম্যান স্যারকে ছেড়ে চলে গেছেন, ওনারাই তো বিকল্প একটা জায়গায় বসে মিটিং করছেন, বিকল্প জায়গায়। চুন্নু ভাইয়ের অফিস তো দুদিন আগ পর্যন্তও ছিল, উনি তো অফিসে আসেন না আজকে 10-15 দিন প্রায় বনানীর অফিসে। তো কেন আসেন না এটা উনিই জানেন। তো সেক্ষেত্রে তো আমি মনে করি যে ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন যে চেয়ারম্যানের সাথে আর রাজনীতি করবেন না। চেয়ারম্যান এটাকে মেনে নিতে বাধ্য হয়েছে বলে আমার মনে হচ্ছে। জি, সন্দেহ করছেন কিনা যে আপনাদের এই ভাঙনের পেছনে কারো কোনো ইঙ্গিত আছে? না, আমাদের সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। তবে অনেক সময় আকাশে বাতাসে আমরা এগুলো শুনেছিলাম যে তোমরা আমাদের সাথে আসো, আমাদের সাথে আসলে তোমাদের মামলা প্রত্যাহার হবে, আমাদের সাথে আসলে তোমাদের বিদেশে যাত্রা রেস্ট্রিকশন উইথড্র হবে, আমরা ব্যবস্থা করে দেবো, কথা হয়েছে। তাই এগুলো আমার কাছে গুজব মনে হয়েছে এবং কোনো অথেন্টিক সোর্স থেকে আমরা এটা পাইনি। আমার কাছে মনে হয় যে আসলে হয়তোবা চেয়ারম্যান স্যারের সাথে তাদের একটা দূরত্বের সৃষ্টি হয়েছিল, সেই দূরত্বটি ফাটলের সৃষ্টি হয়েছে। ফাটলটি এখন গ্র্যান্ড ক্যানিয়নের মতো বৃহৎ আকার ধারণ করে ফেলেছে, যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। হয়তোবা প্রথমেই জিনিসটিকে অন্যভাবে সকলেই সমাধান করতে পারতেন, কিন্তু বিকল্প কাউন্সিল এবং চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়ার পরে ব্যাপারটি এই পর্যায়ে এসেছে যে আইদার ওনারা থাকবেন অথবা চেয়ারম্যান স্যার থাকবেন। এখন নেতাকর্মী, তৃণমূল, প্রেসিডিয়ামরা চেয়ারম্যান স্যারকে বেছে নিয়েছে এই আইদার অর সিচুয়েশনে, ওনাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানিয়েছে। তো ন্যাচারালি এটা তৃণমূল এবং প্রেসিডিয়াম চেয়ারম্যানের দিকে আসার কারণেই জিনিসটি আরেক রকম হয়ে গেছে। আর যেটি বারবারই বলছি, পুরো জিনিসটাই গঠনতন্ত্রের বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটনা হয়নি। আচ্ছা, তৃণমূলের বিষয় যেটা বলছেন, আসলে তৃণমূলের ইয়ারলি আয় ব্যয় অডিট করা হয়, এই অডিটটি নির্বাচন কমিশনে দেওয়া হয়। নির্বাচন কমিশন এখন পর্যন্ত সে অডিটে কোনো অবজেকশন দেয়নি। ফর্ম বিক্রির টাকার বিষয়টা সেই সময় যারা হ্যান্ডেল করতেন তারা অবশ্যই করেছেন এবং আমি শুনেছি সেখান থেকে যে টাকাটি এসেছিল এটা ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, তাদের বক্তব্য। আর এখানে চেয়ারম্যানের কোনো ভূমিকা নেই, এটা পার্টির যারা কর্মকর্তা কর্মচারী তারা হ্যান্ডেল করেন এবং পরে অডিটে সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়। আর মহিলা এমপিদের ক্ষেত্রে যেটি আমরা বলেছি, কোনো মহিলা এমপি তো অভিযোগ করে বলেনি যে আমি টাকা দিয়েছি, সে টাকা কোথায় গেল। মানে যে টাকা দিয়েছে সে যদি অভিযোগ না করে, তৃতীয় পক্ষের অভিযোগ তো এখানে গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ নাই। পাশাপাশি পার্টির খরচ অনেক, পার্টির মিটিং করতে অনেক খরচ করতে হয়, পার্টির অফিস মেনটেন্যান্সে খরচ করতে হয়, পার্টির বেতন দিতে হয়, এই সমস্ত কিছু তো চেয়ারম্যানকেই ম্যানেজ করতে হয়। তো সেক্ষেত্রে চেয়ারম্যান তার নিজস্ব ম্যানেজমেন্টে এই অর্থগুলো অনেক সময় সংস্থান করেন। তো আমি মনে করি এখানে অস্বচ্ছতার সুযোগ নেই, কারণ অডিট রিপোর্ট আছে। পাশাপাশি যদি অস্বচ্ছ হয়েও থাকে সেটি পার্টি ফোরামে আলোচনা হতে পারে, সেটি পার্টি ফোরামে প্রেসিডিয়ামে আলোচনা হতে পারে, সাব কমিটি করা হতে পারে, এক্সপ্লেনেশন সেখানে চাওয়া হতে পারে। এটার জন্য জনসমক্ষে কথা বলা নিজেদেরকে হেয় প্রতিপন্ন করা ছাড়া আর কিছু না, এবং রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। আমরা তো একসাথেই রাজনীতি করেছি দীর্ঘদিন। তো এক পক্ষ যদি আরেক পক্ষের বিরুদ্ধে কটাক্ষ করা থাকে তাহলে তো কটাক্ষ পার্টি হয়ে যাবে জাতীয় পার্টি। কিন্তু আপনি যখন একটি পার্টি করবেন তখন পার্টির গ্রাইভেন্সগুলো পার্টির আভ্যন্তরীণ ফোরামে বলে আপনি রিলিফ না পেলে তখন আপনি পাবলিকলি বলবেন। যেমন কাউন্সিলকে কেন্দ্র করে একটি গঠনতন্ত্র কমিটি করা ছিল, সেখানে আমি সভাপতি, আরও 2জন সদস্য আছে। এই ধরনের যে কোনো প্রস্তাব সে গঠনতন্ত্র কমিটিতে তারা দিতে পারতেন। গঠনতন্ত্র কমিটি গঠনতন্ত্র পুনর্লিখন বা সংশোধনীগুলো নিয়ে প্রেসিডিয়াম মিটিংয়ে প্লেস করতো। প্রেসিডিয়াম মিটিংয়ে তারা তখন তাদের মন্তব্য দিতে পারতেন, রিজার্ভেশন দিতে পারতেন, ডিসেন্ডিং নোট দিতে পারতেন। এবং তারপরেও কিন্তু আবার কাউন্সিলে গিয়ে ওই গঠনতন্ত্র পাস হবে, সেখানে কিন্তু অনেকে বলতে পারতেন এই ধারার বাতিল চাই। এখন প্রেসিডিয়ামের মেজরিটি অংশ 20-এর একের ক নিয়ে কোনো সমস্যা নেই, ডেলিগেটদের বেশিরভাগ অংশের 20-এর একের ক নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে এটা সংশোধন হবে কিভাবে? সাংবাদিক সম্মেলন করে তো এটা সংশোধন হবে না। তো ওনাদের কথা যদি যৌক্তিকও হয়ে থাকে, যৌক্তিক জিনিসটাও বাস্তবায়ন তো করতে হবে গঠনতন্ত্রের উইদিন ফ্রেমওয়ার্কেই। সেই উইদিন ফ্রেমওয়ার্কের মধ্যে না গিয়ে ওনারা প্রেস বিজ্ঞপ্তি, ব্রিফিং এগুলো করেছেন, তো সেটা তো শৃঙ্খলার বিরুদ্ধে হবেই। এবং